শুভেন্দুর ক্যাবিনেটে মহিলা মুখে গুরুত্ব, তারুণ্যেও জোর, আর পোড় খাওয়া নেতারা তো আছেনই। কি বলছে পূর্ণিমা? মন্ত্রিসভায় কনিষ্ঠতম বিরাজ। কি পরিকল্পনা তরুণ তুর্কির? জনসেবাই টার্গেট, বলছেন ইন্দ্রনীল খাঁ। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। এই মুহূর্তে যিনি আছেন তিনি বলতে পারি হেভিওয়েট, কারণ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শুধু নন, শ্যামপুকুরের মতো আসনে শশী পাঁজাকে হারানো। কিভাবে হারালেন দিদি? সাধারণ মানুষ শশী হারিয়েছে। পাঁজা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। আপনি হেভিওয়েট থাকুন বা যাই থাকুন, আপনি বড় ঘরের বউ থাকুন, সদস্য থাকুন, মানুষ এবার বুঝিয়ে দিয়েছে কাজ না করলে আর না। দেখুন, উনি যদি কাজ করে থাকতেন তাহলে এই ধরনের ফল পেতেন না। কাজ করেছেন, দুর্নীতি করেছেন, চুরি করেছেন, মহিলাদের সম্মানের সঙ্গে খেলা করেছেন, শিশুদের কোনো কল্যাণের স্বার্থে কোনো কাজ করেননি। আরজিকর যখন হয় তখন মুখ বুজে রেখেছিলেন। এমন এটা অদ্ভুত প্রশ্ন, আমার পলিটিক্যাল প্রশ্ন নয়। যখন সবাই আসছে রাজনীতিতে, আমরা দেখছি বুড়ি বুড়ি লোক আসছে রাজনীতিতে যে করে কমে খাবো বলে, সেখানে বিজেপি কেন? আমি একজন স্বয়ংসেবক এবং আমার যে আমি সবথেকে কনিষ্ঠতম হতে পারি রাজনীতিতে, কিন্তু স্টুডেন্ট অ্যাক্টিভিজম অনেক পুরনো। আচ্ছা, তো আমি মনে করি যে এটা একটা ভালো প্ল্যাটফর্ম ছিল বিদ্যার্থী পরিষদ, যে আমাকে তৈরি করেছে বা আমরা আইডিওলজিক্যালি বা আমার পার্সোনালিটিকে যে ডেভেলপ করেছে। কলেজ থেকেও যে কাটমানি তোলা যায়, কলেজ থেকেও যে তোলাবাজি করা যায়, এটা ভাবাই যায় না। 100%। দেখুন, আমি লড়াইটা আমি ফার্স্ট কাস্টাডি, আমার জেল কাস্টাডি হয়েছিল এই আন্দোলনটা নিয়েই। উত্তরবঙ্গে একটাই ল কলেজ বলতে গেলে, ভালো ল কলেজ এটার মধ্যে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে, জলপাইগুড়ি আইন কলেজ। সেই আইন কলেজে বিভিন্ন মারফতে যখনই অ্যাডমিশন হতো, সেই অ্যাডমিশনে কিছু সিট তৃণমূল কংগ্রেস কাটমানি দিয়ে অ্যাডমিশন করাতো। বাবা, ওই আন্দোলন থেকে শুরু এই আন্দোলনটা। তো আমরা চেঞ্জ করতে পেরেছি, পরবর্তীতে কলেজ এই জিনিসগুলো বুঝতে পারে, সেই আন্দোলনটা করে আমরা সফল হয়েছি। আজকাল দেখুন অনলাইন এখন চলছে। আমি মনে করি স্টুডেন্ট অ্যাক্টিভিজম হিসাবে যদি কাজ করা যায় তাহলে বেশি বেটার ফল পাওয়া যায়। অন্য সব রাজনৈতিক দল যেরকম নিজেদের ছাত্র সংগঠন থাকে, বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই একদম। তো এই জন্যই আমরা ছাত্র সংগঠন না, বিশেষ করে বিদ্যার্থী পরিষদ রাজনীতির থেকে আলাদা রাখা হয়েছে। তো ওই জন্যই আমরা ফোকাস পয়েন্টটাই হচ্ছে, আমি বলবো সকল যে স্টুডেন্ট যারা রয়েছে এখন বর্তমানে, নিজেকেও তৈরি করুন, নিজের ব্যক্তিত্ব করে তৈরি করুন। আমাদের আদর্শ কোনো বিশেষ কোনো নেতা নয়, আমাদের আদর্শ স্বামী বিবেকানন্দ ছিল, মা সরস্বতীকে তারা মানে। এটাই তো ছাত্রর ফোকাস পয়েন্ট হওয়া উচিত। মহিলাদেরকে গুরুত্ব দিয়ে আপনি এই মন্ত্রিসভায় থেকে কি কি কাজ করবেন? মহিলাদের স্বার্থে আমি না, মাননীয় মুখ্যমন্ত্রী দেখানোর পথে আমি কাজ করব। উনি যা দায়িত্ব দেবেন, উনি যা নির্দেশ দেবেন, সেই হিসেবে শ্যামপুকুর সহ আমরা এই রাজ্যে কাজ করব। মহিলাদের হোস্টেল করা হবে জায়গায় জায়গায়, জেলায় জেলায়, তাদের জন্য সুরক্ষা, মহিলা দুর্গা প্যারেড ব্যাটালিয়ন হবে, অনেক কিছুই আছে। তৃণমূল তো কথায় কথায় হাতরাস, উন্নাও, মণিপুর এইসব নিয়ে আসছে। তারা বহিরাগত করতে করতে বহিরাগত হয়ে গেছেন। তারা বাইরের রাজ্যে খবর রাখেন কিন্তু নিজের রাজ্যের খবর রাখেন না। আমি বলছি, যে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে সেটা কোনোদিন কাম্য নেই, নয়। মহিলারা ঢেলে ভোট দিয়েছেন, কিন্তু হ্যাঁ, সেই মহিলাদের আশাভঙ্গ হওয়া যাবে না। এই মহিলা বিরোধী সরকার বিরুদ্ধে মহিলারা যেইভাবে নিজের ভূমিকা পালন করেছে এই রাজ্যে, সারা ভারতবাসী এই মহিলা সমাজকে দুহাত জোর করে প্রণাম জানাচ্ছে। অনেক ছাত্র ছাত্রী তারা বিরাগ ভাজন হচ্ছিলেন, মানে নজর দিচ্ছিলেন, ফিরিয়ে দিচ্ছেন, ভাবছেন না যে রাজনীতি মানে হচ্ছে চোরেদের দল, রাজনীতি মানে হচ্ছে চুরি করা। এইটাকে আপনারা ফিরিয়ে আনতে পারবেন? ইলেকশনস হলেই ছাত্র নেতা উঠে আসবে, ছাত্র নেতা উঠে আসলেই প্রপার যখন ক্রিমগুলো আমরা নিয়ে আসবো, অবশ্যই সমাজের মাধ্যমে উদাহরণ হয়ে দাঁড়াবে তারা। এই পথটাই, জার্নিটা প্রশস্ত হয়েছিল কি দাড়িভিট আন্দোলন থেকেই? দুজন ছাত্র বাংলা ভাষার জন্য পশ্চিমবাংলায় যে গুলি খেতে হয়, এটা মানে একটা উদাহরণ। মানে এটা আমরা মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক র্যাঙ্ক থেকে দুটো ছাত্রকে হত্যা করেছিল বাংলার পুলিশ। কিসের জন্য? উর্দু ভাষার শিক্ষক না লাগবে না, আমাদের বাংলা ভাষার শিক্ষক লাগবে, তাই বলে। এবং আমরা বলতে পারি হ্যাঁ, দুটো ছাত্রকে আমরা বাঁচাতে পারিনি। এর মধ্যে অনেক ভেতরে, বিকজ ইনভেস্টিগেশনের দরকারও ছিল কী কী ঘটনা, এবং ইনভেস্টিগেশন অন দ্য ওয়ে। আশা করি যেই সকল রাঘব বোয়ালরা লুকিয়েছিল তারাও বের হবে এবং সত্যিটা মানুষের কাছেও আসবে। 3 দশকে যেই রাজনৈতিক দলেরা পশ্চিমবাংলায় বা আমাদের উত্তরবঙ্গে যারা রুলিংয়ে পার্টিতে ছিল, তারা উত্তরবঙ্গকে 3টে জিনিস দিয়েছে: ধোঁয়া, ধুল আর ধোঁকা। এর বাইরে কিছু দেয়নি উত্তরবঙ্গ।
কোথায় রোড ছিল উত্তরবঙ্গের কাছে? এশিয়ান হাইওয়ে এশিয়ান হাইওয়ে হয়েছে, কেন্দ্রীয় সরকার দেখেছে বলে সেই জন্য উত্তরবঙ্গে আজ ব্যবস্থা পেয়েছে। আর সব থেকে ভয়ানক বিষয় আপনাকে বলি, আমাদের কিন্তু চিকেন স্নেক আছে সীমান্ত, কোনো দিনও ওই একদম। চিকেন স্নেকটাকে কোনোদিনও মানে বলতে গেলে রাজ্য সরকার গায়ে লাগায়নি। কারণটা কি, এখানে যে সীমান্তবর্তী এরিয়াগুলো কেন এইসব অশান্তিগুলো হচ্ছে? রামনবমীতে আমি দেখেছি দাঙ্গা হতে, তিনটে দাঙ্গা হতে দেখেছি, হাইকোর্ট পরবর্তীতে এনআইএ তদন্ত দেয়। এইসব জিনিস কেন হবে পশ্চিমবাংলায়? এই যে এই কারণগুলো ছিল বঞ্চনা, বিকজ সব থেকে বড় ন্যাশনাল সিকিউরিটিতে একটা প্রবলেম ছিলই, যেটা বঞ্চনা করেছে রাজ্য সরকার এতদিন যারা ছিল বসে, BSF কে জমি দেয়নি কোনোদিনও। তো আমি দেখেছি একটা সিঙ্গেল মাত্র আমি স্কুল দেখতে পাইনি, প্রাইমারি স্কুল, যেটা মানে ইনফ্রাস্ট্রাকচার ভালো। ওই ডিম ভাতের ঘর আর ওই খিচুড়িখানা, ওই মাস্টার মশাইরা আসবেন, খিচুড়ির হিসাব নেবেন, ওই কাটমানি, ওইখান থেকেও কাটমানি খাওয়া হতো। ইন্দ্রনীল, বিধানসভার যারা দীর্ঘদিনের বিধায়ক তারা জানেন না আইন কানুন। না, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করতো যখন সরকারে ছিল, আর এখন কি নিয়ে চুরি করবে? কি আগে কয়লা চুরি করতো, আগে গরু চুরি করতো, আগে চাকরি চুরি করতো, এবং মানুষ চোরদেরকে তাড়িয়ে দিয়েছে, এখন নিজেদের এমএলএদের থেকে সই চুরি করে ফেলছে। মহারাষ্ট্র মডেল যেরকম হয়েছিল একনাথ শিন্ডে, এখানেও তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই ঘাসফুল চিহ্নটা থাকবে কিনা, তৃণমূল তার দখলে থাকবে কিনা, এই নিয়ে প্রশ্ন উঠছে। যেভাবে মানুষের থেকে তোলাবাজি, চুরি, বাটপাড়ি করেছে, মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, এবং পুরো ওই ঘাস ফুলের পুরো ঘাস ফাস শুদ্ধ, একদম ঘাসের রুট শুদ্ধ তুলে দিয়েছে। এই প্রতীকটাও নাকি চুরি করা, হ্যাঁ। সেটাও তৈরি করেছিলেন শুনলাম, একজন, এবার প্রথম। অজিত পাঁজা বানাতে বলেছিলেন, সেই প্রতীকটাও আসলে চুরি করা। এনিওয়ে, আপনি নিজে স্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, স্বাস্থ্যের কি অস্বাস্থ্য আমাদের রাজ্যে? দেখুন, আমাদের দীর্ঘদিন ধরে আমরা যেটা দেখেছি, সিপিএম আমলে মানে মানুষ যেতে ভয় পেত সরকারি হাসপাতালগুলোতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল পরিবর্তন করবে, কিন্তু পরিবর্তন কি করেছে? নীল সাদা বিল্ডিং বানিয়েছে, ভেতরগুলো পুরো ফাঁকা। একদম। তো সেটা ইনফ্যাক্ট বেহালা, পূর্ব, পশ্চিম প্লাস মহেশতলা মিলিয়ে প্রায় 10 লক্ষের অধিক মানুষ ওখানে থাকে। তো তাদের জন্য একটাই সরকারি হাসপাতাল, সেটা হচ্ছে বিদ্যাসাগর হাসপাতাল। এবার সেখানে গিয়ে না পর্যাপ্ত ডাক্তার আছে, না নার্স আছে, মানে যে স্ট্রেংথ দরকার তার 1/4 তো নেই এখানে, মানে একটা পুরো যে ইনফ্রাস্ট্রাকচার, কারণ সেখানে হিউম্যান রিসোর্স নেই। তো এই যে মানে দীর্ঘদিন ধরে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় তো 15 বছর ধরে তিনি নিজে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। বেহালা পশ্চিমের কথা বলছি কেন, ওটা ওনার নিজের লোকসভা কেন্দ্র, তিনি এখানকার সাংসদ ছিলেন, তারপরেও এই দুর্দশা, এত অবহেলা হয়েছে। তাহলে ভাবুন বাকি গ্রাম বাংলায় কি পরিস্থিতি, পুরুলিয়ার কি পরিস্থিতি। নামগুলো দিয়ে লাভটা কি হয়েছে? আজ এই সরকারি থেকে ওই সরকারি, ওই সরকারি থেকে সেই একদম। সরকারি করতে করতে তার গন্তব্য হচ্ছে কোনো এক শ্মশান ঘাট। এটা তো হওয়া উচিত নয়। এই রেফার রোগকে আপনারা সারাবেন কিভাবে? পরিকল্পনা? শপথ গ্রহণের পরই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সবার আগে বলতে পারেন, যেমন এই যে সামাজিক ক্ষেত্রগুলো আছে, স্বাস্থ্য, শিক্ষা, সেই নিয়ে বৈঠক করেছেন, এবং তিনি সবার আগে বলেছেন যে স্বাস্থ্য যাতে কোনো মানুষ, কোনো রোগী চিকিৎসার অভাবে তাদের কোনো ক্ষতি না হয়, অর্থাৎ যারা যাতে প্রপার স্বাস্থ্য পরিষেবা পায় আমাদের সরকারি ব্যবস্থায়, সেটা এনশিওর করতে নির্দেশ দিয়েছেন। এবং রেফার কেন হচ্ছে সেটা আইডেন্টিফাই করে সেটাকে সলভ করা, প্রবলেমটাকে। শুধু এই রেফার হচ্ছে মানে লোক দেখানি রেফার না করলাম, তারপর সেখানে কোনো পরিষেবা হলো না, সেটা দিয়ে দায়িত্ব নেবে না। বললেন, উনি যেটা বললেন যে যদি কেন রেফারটা হচ্ছে সেটা আপনারা ইমিডিয়েটলি সলভ করুন। এই যে এত দালাল চক্র দিনের পর দিন ধরে, একটা বড় কারণ। এবং বিভিন্ন তৃণমূলের নেতারা এক একজনের এক একটা হাসপাতাল, যারা এক একটা সিন্ডিকেটের মাথায় ছিল, তার ফলে কখনোই পুলিশ প্রশাসন কোনো তাদের উপর অ্যাকশনও নিতে পারে না, তারা সব জানতো। ইনফ্যাক্ট এই বৈঠকে যেমন উনি স্বাস্থ্য পরিষেবার জন্য যখন বৈঠকটা হচ্ছে, উনি প্রিন্সিপাল এমএসভিপিদের ডেকেছে, কিন্তু তার সাথে সাথে উনি কিন্তু কলকাতা পুলিশ কমিশনারকেও ডেকেছিলেন, কারণ এখানে আইনের একটা বিশাল ব্যাপার আছে যে এই যে ফ্রডগুলো, যারা এই যে দুর্নীতি করছে, যারা সিন্ডিকেট করছে, যারা এই পুরো হাসপাতালগুলোর মধ্যে দিয়ে একটা যে দালাল রাজ চালাচ্ছে, সেটাকে ইমিডিয়েটলি আইডেন্টিফাই। ইন্দ্রনীল, ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টার হয়ে গেছে এবং সেখানে সব জেলায়, এবং আর তার সাথে সাথে সেখানে কোয়ালিটি কি করে এনশিওর হবে, তার জন্য বিভিন্ন ধরনের কেন্দ্রীয় কিন্তু বিভিন্ন যে কাউন্সিলগুলো আছে, সেগুলো পশ্চিমবঙ্গে কোথাও কোনো অপারেট করতে পারে না। আপনি ভাবুন, আয়ুষ্মান ভারতের মতন পরিষেবাকে আটকে রাখা আছে, তার সাথে আবার ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনকেও আটকে রাখা আছে। তো এই যে এত যে জনহিত প্রকল্প, এর জন্য তো টাকা পয়সা কিছুই লাগতো না, শুধু সরকারের সদিচ্ছা দরকার ছিল। সর্বক্ষেত্রে চিকিৎসকরা কেউ সরকারি ব্যবস্থায় আসতে চাইছে না, তারা বলছে যে এখানে আসলে তো মানে আমরাও মানে আরজি করে যে কাণ্ডটা ঘটেছে তার অনেকদিন ধরে কিন্তু এটা দেখবেন যে চিকিৎসার যে স্বাস্থ্যক্ষেত্রে কেউ আসতে চাইছে না, কারণ তারা আতঙ্কিত ছিল। বোনেরা কেউ যেতে চাইছে না গভর্নমেন্ট সার্ভিসে। এই যে অভিজ্ঞদের বিরূপক্ষ, যাদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি অ্যাকশন নেওয়া উচিত ছিল, সোনার ছেলে, বিভিন্ন ক্ষেত্রে এরা মাতব্বরি করছে, এরা নানাভাবে স্বজন পোষণ থেকে শুরু করে কাটমানি নিচ্ছে, এইসব বলতেই দিল না। ইন্দ্রনীল খা, 5টা কি কি নিরাময় ওষুধ প্রেসক্রাইব করবেন? 5টা ওষুধ আপনার লাগবে না, একটা ওষুধই কাফি, সাফিসিয়েন্ট আছে, একটা ওষুধই কাফি আছে, এবং সেই ওষুধ মানুষ নিয়ে নিয়েছে, তৃণমূলকে সেকে উৎখাত করে দিয়েছে।
শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় জঙ্গলমহলেও 4 জেলা থেকে 6, বাঁকুড়া ঝাড়গ্রামে 2, পশ্চিম মেদিনীপুর পুরুলিয়ায় 1। আগেই পূর্ণমন্ত্রী দিলীপ ঘোষ, ক্ষুদিরাম টুডু, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো। বঞ্চনার অভিযোগ উঠেছে, সেই জঙ্গলমহলকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এই মন্ত্রিসভায়। জঙ্গলমহল থেকেও বেশ কয়েকজন প্রতিনিধি জায়গা করে নিয়েছেন শুভেন্দু অধিকারীর পূর্ণাঙ্গ মন্ত্রিসভায়। দেখো, জঙ্গলমহল বলতে আমরা এখানে যেটা বলতে চাইছি যে একেবারে জঙ্গলে যেই বিধানসভা আসনগুলো সেগুলো নয়, আমরা বলতে চাইছি জঙ্গলমহলের 4টে জেলা, সেই 4টে জেলার কি ছবি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই 4টে জেলা জঙ্গলমহল এলাকায়। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এবার তৃণমূল শূন্য। পশ্চিম মেদিনীপুরে পেয়েছে 2টো আসন, অর্থাৎ জঙ্গলমহলে মোট 40টা আসন, তার মধ্যে বিজেপি জিতেছে 38টিতে। এই 38 জনের মধ্যে কজন মন্ত্রিসভায় জায়গা পেলেন? জঙ্গলমহলের 4 জেলা থেকে মন্ত্রী হলেন 6 জন মন্ত্রী জঙ্গলমহল থেকে। তাহলে এবার বিজেপির পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় 6 জন মন্ত্রী জঙ্গলমহল থেকে। সেই জঙ্গলমহল থেকে পূর্ণমন্ত্রী কজন? ক্যাবিনেট মিনিস্টার হচ্ছে 2 জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছে 1 জন এবং MOS প্রতিমন্ত্রী হচ্ছে 3 জন। জঙ্গলমহল থেকে টোটাল 6 জন মন্ত্রী। কারা কারা তারা? পশ্চিম মেদিনীপুর থেকে 1 জন, যেটা আমরা জানি আগেই 9 মে তার শপথ গ্রহণ হয়ে গেছে। তিনি হচ্ছেন দিলীপ ঘোষ, খড়গপুর সদরের বিধায়ক। তার হাতে এখন পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন, কৃষি বিপণন, প্রাণী সম্পদের মতো দপ্তর রয়েছে। বাঁকুড়া থেকে 2 জন মন্ত্রী, একজন পূর্ণমন্ত্রী ক্ষুদিরাম টুডু, রানীবাঁধের বিধায়ক, যিনি আদিবাসী উন্নয়ন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী, তিনিও 9 মে শপথ নেন। প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, যিনি আজ শপথ নিয়েছেন, তিনি হচ্ছেন বাঁকুড়ার সোনামুখীর বিধায়ক। ঝাড়গ্রাম থেকে 2 জন মন্ত্রী, কে রাজেশ মাহাতো, যিনি হচ্ছেন গোপীবল্লভপুরের বিধায়ক ঝাড়গ্রামের, আর পুরুলিয়া থেকে 1 জন, তিনি হচ্ছেন পুরুলিয়ার পাড়ার নদিয়ার চাঁদ বাউরি। অর্থাৎ কি দাঁড়ালো? পশ্চিম মেদিনীপুর থেকে 1 জন মন্ত্রী, বাঁকুড়া থেকে 2 জন মন্ত্রী, ঝাড়গ্রাম থেকে 2 জন মন্ত্রী এবং পুরুলিয়া থেকে 1 জন মন্ত্রী। অর্থাৎ জঙ্গলমহলে টোটাল মন্ত্রী হচ্ছে 6। জঙ্গলমহলের 4 জেলা থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় 6 জন মন্ত্রী। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে প্রেসিডেন্সি রেঞ্জ গুরুত্বপূর্ণ, আর সেখান থেকে কতজন মন্ত্রী হলেন দেখুন। প্রেসিডেন্সি রেঞ্জ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া। অর্থাৎ প্রেসিডেন্সি রেঞ্জ এর মধ্যে মোট 5টি জেলা। এই 5টা জেলায় কতগুলো বিধানসভা আসন রয়েছে? 5 জেলায় আসন রয়েছে 108। এই 108টার আসনের মধ্যে বিজেপি এবার কটা জিতেছে? বিজেপি জিতেছে 61টা আসনে। এই 61টা আসন মানে 61 জন বিধায়ক। এই 61 জন বিধায়কের মধ্যে এবার মন্ত্রী হলেন 11 জন। প্রেসিডেন্সি রেঞ্জ থেকে এবার মন্ত্রীর সংখ্যা 11। সেই 11 জন কে? পূর্ণমন্ত্রী 7 জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী 1 জন এবং প্রতিমন্ত্রী 3 জন। পূর্ণমন্ত্রী 7 জন কে? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, কারণ শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র যেহেতু এখন ভবানীপুর, সুতরাং তিনি এখন প্রেসিডেন্সি রেঞ্জেরই প্রতিনিধি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরের বিধায়ক, তিনি খাদ্যমন্ত্রী। শারদ্বত মুখোপাধ্যায় বিধাননগরের বিধায়ক, তিনি পূর্ণমন্ত্রী হিসাবে আজ শপথ নিলেন। স্বপন দাশগুপ্ত রাসবিহারী পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন। তাপস রায় মানিকতলার বিধায়ক, তিনিও পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন। অর্জুন সিং নোয়াপাড়ার বিধায়ক, পূর্ণমন্ত্রী হিসাবে আজ শপথ নিয়েছেন। এবং খড়দার বিধায়ক, উত্তর 24 পরগনার খড়দার বিধায়ক কল্যাণ চক্রবর্তী, তিনিও পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী 1 জন, তিনি হচ্ছেন ইন্দ্রনীল খাঁ। ইন্দ্রনীল খাঁ হচ্ছে বেহালা পশ্চিমের বিধায়ক, প্রতিমন্ত্রী 3 জন। উমেশ রায় হাওড়া উত্তরের বিধায়ক। পূর্ণিমা চক্রবর্তী কলকাতা শ্যামপুকুরের বিধায়ক, প্রতিমন্ত্রী আরেকজন হচ্ছেন দীপঙ্কর জানা।
কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনায় কাকদ্বীপের বিধায়ক। অর্থাৎ এই যে 11 জন মন্ত্রী প্রেসিডেন্সি রেঞ্জ থেকে হলেন, মন্ত্রিসভায় জায়গা করে নিলেন, তার মধ্যে পূর্ণ মন্ত্রী হচ্ছেন 7 জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট চার্জ যাদের রয়েছে সেইটা হচ্ছে 1 জন ইন্দ্রনীল খাঁ, এবং প্রতিমন্ত্রী হচ্ছেন 3 জন। এই হচ্ছে 11 জনের হিসাব, যেই 11 জন মন্ত্রী হয়েছেন প্রেসিডেন্সি রেঞ্জ থেকে। অর্থাৎ প্রেসিডেন্সি রেঞ্জ মানে 5টি জেলাকে ধরা হয়: নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং হাওড়া। এই 5 জেলা থেকে মোট বিজেপির বিধায়ক ছিলেন 61 জন, তার মধ্যে 11 জন এবার মন্ত্রী হলেন। 8ই জুন ফের অভিষেককে তলব সিআইডির। গতকাল সন্ধ্যায় অভিষেকের কালীঘাটের বাড়িতে যায় সিআইডি টিম। সই জালিয়াতি তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে সিআইডি। গতকালই ভবানী ভবনে হাজিরার কথা ছিল অভিষেকের। সিআইডিকে চিঠি দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়ে 15 দিনের সময় চান অভিষেক। অসুস্থ বলে দাবি করে সময় চান তৃণমূল সাংসদ। এরপরই সন্ধে অভিষেকের বাড়িতে যান সিআইডি টিম। 40 মিনিট বাইরে অপেক্ষা, পরে ফের নোটিশ। না, সেটা আপনাদের পসিবল, মানে অসুবিধা হবে না? আপনি নিচে করিয়ে আনুন। আচ্ছা, আপনি নিয়ে যাবেন না, ঠিক আছে, ঠিক আছে। কোথায় যে কোনো একটা এখানে রিসিভ করে দেবেন। হাইকোর্টে অভিষেকের পরিবার কলকাতা পুরসভার নোটিশ খারিজ চেয়ে মামলা। 29C হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি বৈধভাবে তৈরি বাড়িকে বেআইনি বলে নোটিশ দেওয়ার অভিযোগ। কলকাতা হাইকোর্টে মামলা অভিষেকের বাবা ও মায়ের। বুধবার হাইকোর্টে মামলা শুনানির সম্ভাবনা। হাইকোর্টে অভিষেকের পরিবার কলকাতা পুরসভায় নোটিশ খারিজ চেয়ে মামলা। 29C হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি বৈধভাবে তৈরি বাড়িকে বেআইনি বলে নোটিশ দেওয়ার অভিযোগ। কলকাতা হাইকোর্টে মামলা অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং তার মা অভিযোগ জানিয়েছেন। বুধবার হাইকোর্টে মামলার শুনানির সম্ভাবনা। গরমের ছুটি কাটিয়ে স্কুল শুরু। বঙ্কিম আবেগে স্কুলে বন্দে মাতারাম। গরমের ছুটি শেষ, স্কুল শুরু। সরকারি নির্দেশিকা মেনে প্রার্থনা সঙ্গীতে এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারম। জলপাইগুড়ির মোহিতনগর তারাপ্রসাদ হাই স্কুল। সোমবার স্কুলের প্রার্থনায় হাজির হন জলপাইগুড়ির বিজেপি বিধায়ক। বন্দে মাতরমে গলা মেলালেন খুদেদের সঙ্গে। আজকে রেকর্ডিং এর মাধ্যমে গানটা গাওয়ানো হলো। এর পরবর্তীকালে আমরা স্টুডেন্টদের প্রশিক্ষণ দিয়ে ওদেরকে দিয়ে গানটা গাওয়ানো হবে। বিধায়ক এলে গান করলেন আপনারা সাথে প্রথম দিনই। হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার যে স্কুল খোলার পর প্রথম দিনই আমাদের স্কুলটাই উনি বেছেছেন আসার জন্য। ওনার উপস্থিতির জন্য আমরা অনেক উৎসাহিত। জলপাইগুড়ির ধূপগুড়িতে পাটকিদহ হাই মাদ্রাসাতেও বন্দে মাতরম। আমি তো মনে করি এটা খুবই একটা ভালো উদ্যোগ, এবং আমরা প্রত্যেকটা স্কুলের ন্যায় আমরা মাদ্রাসারাও পিছিয়ে নেই। আমরাও এই দেশাত্মবোধকের মাধ্যমে আমরা যে সবাই দেশকে ভালোবাসি এবং আমাদের বাচ্চাদের মধ্যেও যে দেশাত্মবোধ জাগ্রত করা দরকার। ভোরের সূচনায় দেশভক্তির ছোঁয়া। সরকারি নির্দেশিকা মেনে বন্দে মাতরম গাওয়া হলো শিলিগুড়ির ফাঁসি দেওয়ার মুরালীগঞ্জ হাই স্কুলেও। মালদা শহরে মডেল মাদ্রাসা 111 বছরের পুরনো। সেখানেও প্রার্থনা সঙ্গীতে গাওয়া হলো বন্দে মাতরম। পুরুলিয়ায় ঋষি অরবিন্দ শিশু বিদ্যানিকেতন। সেখানেও দল বেঁধে বন্দে মাতরমে গলা মেলালেন পড়ুয়ারা। বাঁকুড়া শহরে কেঠারডাঙ্গা হাই মাদ্রাসা। এখানেও গাওয়া হলো বন্দে মাতরম।
স্কুলের প্রেয়ারে বন্দে মাতরম উত্তর 24 পরগনার বাদুড়িয়ার পুরা জিএসটি স্কুলে। বীরভূমের স্কুল হোক বা মুর্শিদাবাদের মাদ্রাসা, জেলায় জেলায় এভাবেই গাওয়া হলো নতুন প্রার্থনা সঙ্গীত বন্দে মাতরম। নিউজ 18 বাংলা।